আবারও চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো ক্লাস 11 সেমিস্টার 2 এর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি তোমাদের মধ্যে যাদের আছে তারা শুধুমাত্র এই ভিডিওটি দেখবে। দেখো, এখানে রাষ্ট্রবিজ্ঞানের আমি সাজেশন তুলে ধরব, অধ্যায় ভিত্তিক একদম ফাইনাল বলো বা লাস্ট মিনিট সাজেশন এই ভিডিওতে আলোচনা করব। তবে এই ভিডিওতে যে সমস্ত প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নগুলি কিন্তু 2 মার্কের। তোমরা সবাই জানো যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস অনুযায়ী 6 মার্কের, 4 মার্কের আর 2 মার্কের প্রশ্ন থাকবে পরীক্ষায়। আমি অলরেডি 6 মার্কের আর 4 মার্কের ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো অথবা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো আর সম্পূর্ণ সাজেশনের 2 মার্কের লিস্টটি লিখে নাও। এখানে যে সমস্ত প্রশ্ন তুলে ধরা হয়েছে আমি একদম নিশ্চিন্তে 100% বলছি এখানকার থেকে তোমরা 2 মার্কের মিস্টেক হবে না। 2 মার্কের সবটাই প্রশ্ন কমন পাবে। যদিও এখানে প্রশ্ন সংখ্যা একটু বেশি দেওয়া হয়েছে, কারণ যেহেতু রিস্ক নেওয়া যাবে না বলে প্রশ্নের সংখ্যা একটু বেশি দেওয়া হয়েছে, কিন্তু নিশ্চিন্তে 2 মার্কের কমন পাবে। তাহলে স্টার্ট করি। প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝো? 1 নাম্বার। নাম্বার 2, উইলসন প্রদত্ত আইনের সংজ্ঞাটি লেখো। তারপর নাম্বার 3, রাষ্ট্রীয় আইনকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? নাম্বার 4, আন্তর্জাতিক আইনের কয়েকজন প্রবক্তার নাম লেখো। খুবই ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক আইনের কয়েকজন প্রবক্তার নাম লেখো। নাম্বার 5, আন্তর্জাতিক আইনের পক্ষে ও বিপক্ষে দুটি করে যুক্তি দাও। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের একদম লেটেস্ট লাস্ট মিনিট সাজেশন আমার চ্যানেলে পেয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত যাবতীয় খবর আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আচ্ছা, এটা উত্তর পেতে চাইলে নাম্বার দেওয়া আছে, নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, পেড পিডিএফ আছে, চাইলে নিতে পারো। নাম্বার 6, উত্তর পেয়ে যাবে কিন্তু। আন্তর্জাতিক আইনকে আইন হিসাবে সমর্থন করেননি এমন কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। নাম্বার 7, রোমান আইন ব্যবস্থায় কি কি ধরনের আইন লক্ষ্য করা যায়? নাম্বার 8, নেতিবাচক সাম্য বলতে কি বোঝো? নাম্বার 9, এ থিওরি অফ জাস্টিস গ্রন্থটি কার লেখা এবং এটি কবে প্রকাশিত হয়? এ থিওরি অফ জাস্টিস গ্রন্থটি কার লেখা এবং এটি কবে প্রকাশিত হয়? তারপর নাম্বার 10, আইনের উৎসগুলি কি কি? নাম্বার 11, আইনের প্রকৃতি সম্পর্কে বার্কারের অভিমত কী ছিল? নাম্বার 11 নম্বর প্রশ্ন, যে আইনের প্রকৃতি সম্পর্কে বার্কারের অভিমত কী ছিল? নাম্বার 12, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? এর দুটি শর্ত বা বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে নাম্বার 13, হ্যারল্ড ল্যাক্সি সাম্যের কি ধারণা দিয়েছিলেন? হ্যারল্ড ল্যাক্সি সাম্যের কি ধারণা দিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নাম্বার 14, স্বাধীনতা রক্ষা কবচ বলতে কি বোঝো? পৌর স্বাধীনতা দুটি উদাহরণ দাও। অভিজ্ঞতার অবগুণ্ঠন বলতে কি বোঝো? অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? আর আইনের অনুশাসন বলতে কি বোঝো? আচ্ছা, তাহলে কয়টি হলো? 18টি হলো। এবার দ্বিতীয় অধ্যায় থেকে কিছু সংখ্যক প্রশ্ন তুলে ধরা হলো, এর বাইরে যাবে না, চ্যালেঞ্জ, এটুকুই বলি তোমাদের। দ্বিতীয় অধ্যায় জাতীয়তাবাদ, এখান থেকে প্রথম প্রশ্ন, জাতীয় জনসমাজ বলতে কি বোঝো? জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে ও বিপক্ষে দুটি করে যুক্তি দাও। জনসমাজ ও জাতির মধ্যে দুটি পার্থক্য লেখো। জাতীয় জনসমাজের দুটি প্রধান উপাদান লেখো। 8 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর বৈশ্য রাজতন্ত্র বলতে কি বুঝিয়েছেন? নাম্বার 9, এক জাতি এক রাজনীতি এই ধারণার অর্থ কী? নাম্বার 10, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? নাম্বার 11, রবীন্দ্রনাথের নেশন বা জাতি সংক্রান্ত ধারণাটি সংক্ষেপে লেখো। নাম্বার 12, উদ্বাস্তু সমস্যার মূলে কোন তত্ত্ব দায়ী এবং কেন? 12টি প্রশ্ন দিয়েছি, এনাফ, কমন পাবে। এবার চলে আসি তৃতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন আছে, দেখে যাবে।
যে তৃতীয় অধ্যায়ের নাম সরকারের বিভিন্ন রূপ। গণতন্ত্র বলতে কি বোঝো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2, সর্বপ্রথম কে কোন গ্রন্থে গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন? সর্বপ্রথম কে কোন গ্রন্থে এবং কবে, মনে রাখবে, গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন। নাম্বার, গণতন্ত্রের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে নাম্বার 4, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ লেখো। নাম্বার 5, কর্তৃত্ববাদ কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর সর্বাত্মকবাদ বলতে কি বোঝো, এর দুটি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 7, গণতান্ত্রিক সমাজবাদ বলতে কি বোঝো। 7 নাম্বার 8, কর্তৃত্ববাদের 5টি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো। নাম্বার 9, গণভোট বলতে কি বোঝো। তারপরে নাম্বার 10, গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটি লেখো। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটি লেখো। নাম্বার 11, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী? সমাজতান্ত্রিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। উদারনৈতিক গণতন্ত্রের দুটি মূল নীতি উল্লেখ করো। এবার চলে আসি পঞ্চম অধ্যায়। এবার কোথা হলো চতুর্থ অধ্যায়, কোথায় গেল? দেখো, তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কোনো 2 মার্কের প্রশ্ন থাকবে না। চতুর্থ অধ্যায় থেকে 6 মার্কের একটি প্রশ্ন থাকবে, যেটা আমি অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি। 4 এবং 6 মার্কের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যারা দেখোনি ঝটপট গিয়ে দেখে লিখে নাও। তারা পঞ্চম অধ্যায় থেকে কি কি প্রশ্ন? মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও কর্তব্য সমূহ। মৌলিক অধিকার কাকে বলে, প্রথম প্রশ্ন। 2 নাম্বার, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে ও কি কি? ভারতীয় সংবিধানে কোন অংশে এবং কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? এবার নাম্বার 4, ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝো? সাংবিধানিক বিধানের অধিকার বলতে কি বোঝো? এটি কত নম্বর ধারায় আছে? সংবিধানের 32 নম্বর ধারায় উল্লেখিত লেখসমূহের নাম লেখো। তারপরে নাম্বার 7, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি কেন গুরুত্বপূর্ণ? নাম্বার 8, মৌলিক অধিকার স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতি গতিশীল কেন? নাম্বার 9, বন্দি প্রত্যক্ষীকরণ এবং পরমাদেশ শব্দের অর্থ কী? 9 নাম্বার, বন্দি প্রত্যক্ষীকরণ এবং পরমাদেশ শব্দের অর্থ কী? নাম্বার 10, নিবর্তনমূলক আটক আইন কি? আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে দুটি পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। ভারতের নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। সাম্যের অধিকার সংক্রান্ত 14 নং ধারায় কি বলা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট। সাম্যের অধিকার সংক্রান্ত 14 নং ধারায় কি বলা হয়েছে? নাম্বার 15, স্বাধীনতার অধিকার সংক্রান্ত 19 ও 22 নম্বর ধারায় কি বর্ণিত আছে? আচ্ছা, এবার লাস্টের অধ্যায়ে চলে আসি, যেটা ষষ্ঠ অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন হবে। বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি। ষষ্ঠ, নির্বাচন ও প্রতিনিধিত্ব। প্রথম প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট মানে এফপিটিপি বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বলতে কি বোঝো? এফপিটিপি ব্যবস্থা কেন ছোট ও সংখ্যালঘু দলগুলির পক্ষে অনুপযুক্ত? নাম্বার 3, ভারতের নির্বাচন কমিশনের দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো। নাম্বার 4, নির্বাচন কমিশনের গঠন বা যে কোনো দুটি কাজ লেখো। নাম্বার 5, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো? জাস্ট 5টি প্রশ্ন এখান থেকে, যেহেতু ছোট অধ্যায় তুলে ধরা হয়েছে, তোমরা কমন পাবে। তাহলে তোমাদের 2 মার্কের ক্লাস 11 সেমিস্টার 2 রাষ্ট্রবিজ্ঞান 2 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশনটি তুলে ধরা হলো। তোমরা যত পারো তাড়াতাড়ি প্রশ্নগুলি তৈরি রাখো, মুখস্থ করো। আর নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।